শুক্রবার জীবনে একটা বড় ঘটনা ঘটে গেছে, কিন্তু তার জন্য রুটিন বদলাননি দিলীপ ঘোষ। শনিবার সকালে ইকো পার্কে তিনি ফের হাজির মর্নিং ওয়াকে। তবে শনিবারের বাড়তি আয়োজন তার নিজের জন্মদিনের। ভোর 6:45 কেক কেটে সহ মর্নিং ওয়াকারদের কেক খাইয়ে পায়েস খাইয়ে জমিয়ে পালন করলেন জন্মদিন। पर एक से सबको कैसे होगा, তাই জনতার আবদারে তাঁদের আনা দ্বিতীয় কেকও কাটতে হলো দিলীপ ঘোষকে। এরপর হ্যাপি বার্থডে গান গেয়ে জমিয়ে হলো সেলিব্রেশন। তবে আদ্যন্ত রাজনীতির মানুষ দিলীপ ঘোষ জানিয়ে দিলেন পরিস্থিতি বদলাবে, কিন্তু তার মিশন বা লক্ষ্যে কোনো বদল নেই। যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না, লোকে তাকেই মনে রাখে। পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। সারা জীবন আরএসএস এর সদস্য, 2015 বিজেপিতে যোগ দেওয়া দিলীপ ঘোষ জানতেন 60 বছর বয়সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে বহু অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হতে হবে তাকে। প্রস্তুতও ছিলেন, জানিয়ে দিলেন না, মর্নিং ওয়াকে এসে পরিচিতি নয়, তার স্ত্রী তার দলের একজন পরিচিত কর্মী। এখানে আলাপ হয় না, মর্নিং ওয়াক করার লোক কে আসে, উনি আমাদের পুরোনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরোনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। এসেছেন তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে তার সময়। জন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে। আর এরপরই ফিরে গেলেন রাজনীতির কথায়। আনুষ্ঠানিকতার জন্য দল থেকে দুদিনের ছুটি নিয়েছিলেন। তার আগে যাবতীয় কর্মসূচি পালন করেছেন দলের। শনিবারের দুপুরের পর থেকে ফের একইভাবে সক্রিয় থাকবেন রাজনীতিতে, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম, তাও এখানে নববর্ষের মিছিল করেছি। 13 তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে। তো কালকে পরশু বাড়িতেই ছিলাম, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল। আর আজকে জন্মদিন আছে, দুপুর অবধি এই পালন হয়ে যাবে, যেটা ব্যক্তিগত। আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকে রাত্রেবেলা কেক কাটে, আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের ধুলিয়ানের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, গোটা ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ বাংলার হিন্দু পাশের জেলায় পালাচ্ছেন প্রাণ আর মান বাঁচাতে ঘর ছেড়ে। এরপর হয়তো ভিন রাজ্যে পালাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ইমাম মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করতে পারেন, কিন্তু ধুলিয়ানের আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে পারেন না। যেতে দেওয়া হচ্ছে না রাজ্যের বিরোধী দল বিজেপিকেও। এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্তু হয়ে হিন্দুরা সারা দেশে গেছিলেন, এখন রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায়, এরপরে অন্য রাজ্যে চলে যাবেন। কারণ এখানে যদি জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে, মানুষ কি করবে? মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন, ঘুরছেন, গল্প করছেন, উল্টো দিকে যাচ্ছেন, ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন। আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে, ঘরহারা করেছে, তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে। এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না, আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না, আর তারা খেতে পাচ্ছেন না, থাকার ব্যবস্থা নেই, বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন। বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন, কবে ফিরতে পারবেন ঠিক নাই, আর তাদের প্রতি আমার কোনো সমবেদনাই নেই। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, তার সেই দিনের অভিজ্ঞতা, যেদিন ধুলিয়ানে ঘর ছাড়া হচ্ছেন শয়ে শয়ে হিন্দু পরিবারগুলো, সেই দিন মালদা থেকে দলীয় কর্মসূচি করে ফিরছিলেন দিলীপ ঘোষ। রাস্তাতেই তাকে আটকে দেয় পুলিশ, তার নিরাপত্তার কারণে। আর তারপর আমি যেদিন কন্ট্রোল শুরু হয় 11 তারিখ জুম্মার সময়, আমি মালদা থেকে আসছিলাম, আমাকে পুলিশ আটকে ওখানেই একটা গেস্ট হাউসে বসিয়ে রাখে যে ক্লিয়ার হয়ে যাবে না। রাত 9টার পরে, 9:30 পরে ওখান থেকে বেরিয়েছে।
ততক্ষণ 4টের পর থেকে আমার কাছে ফোন আসতে আরম্ভ করে, বিএসএফ চাই, বিএসএফ চাই। ধুলিয়ান, সাজির মোড়, ডাক বাংলো, যেখানে যেখানে হিংসা হয়েছে, শমশেরগঞ্জ, যে বিএসএফ পাঠান। আমি ডিআইজির সঙ্গে আমার পরিচয় ছিল, আগে দেখা করেছিলাম, দেখা করে পরিস্থিতি জানাতাম। আমি যেহেতু সেন্ট্রালের হোম স্ট্যান্ডিং কমিটিতে আমি ছিলাম, তো ওনাকে আমি ফোন করলাম যে এরকম ব্যাপার, এবং যে যে জায়গা থেকে ফোন আসছে আমি হোয়াটসঅ্যাপে সব নাম পাঠালাম, বলে হাম ভেজ রে হ্যাঁ। 6টার পরে ওখান থেকে বিএসএফ ঢোকে, মালদার দিক থেকে আস্তে আস্তে ক্লিয়ার করে। আর পুলিশ আমাকে আসতে দিচ্ছিল না। আমি বিএসএফ সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা, বলে হ্যাঁ বন্ধ হয়েছে, টেনশন আছে। আমি 9:15 পরে বেরোলাম ওখান থেকে। আর যখন দেখতে দেখতে ধুলিয়ান, হাজির মোড়, শামশেরগঞ্জ দিয়ে আসছি, তখন আগুন জ্বলছে, দোকান ভেঙা হয়েছে, গাড়ি জ্বলছে দুই দিকে, সে ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন, না পুলিশ স্পেশাল ফোর্স পাঠিয়েছেন, মানুষকে পুরো এই ভেড়িয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন। পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয়, শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন, তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায়। এখন যদি বিএসএফ পুলিশের কাজ করবে, থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয়, তাহলে পুলিশ আছে কেন, সরকার আছে কেন? তাহলে তো আমরা যেটা দাবি করছি 355 356 ওটাই লাগু করা হোক, মানুষের ওতেই ভরসা আছে। পুলিশের কাজ কি তাহলে বিএসএফকে করতে হচ্ছে? এলাকায় এলাকায় পুলিশ ফাঁড়ির বদলে বসাতে হচ্ছে বিএসএফ ক্যাম্প, এলাকায় শান্তি ফেরাতে? মারাত্মক অভিযোগ দিলীপ ঘোষের। তিনি বলেন, এরপরেও পরপর 3 দিন একই অশান্তি চলেছে রাজ্যে। সরকার মিডিয়াকে ঢুকতে দিচ্ছে না, বিরোধীরা ত্রাণ নিয়ে যেতে পারছেন না, আর তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে বসে স্তব বাক্য দিচ্ছেন। 11 তারিখ হিংসা হলো, 12 তারিখ হলো, 13 তারিখ সকালেও বেছে বেছে হিন্দুর দোকান পোড়ানো হয়েছে। আপনাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না, খবর আসছে না, আমাদের কাছে ফোন আসছে যে 4টে দোকানের মধ্যে একটা হিন্দুর দোকান ছিল, সেটাকেই বেছে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে চলছে সাম্প্রতিক হিংসা, হিন্দুরা কি অপরাধ করেছে? পুরো মুসলিম জিহাদিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায়, লুটপাট করে খাও, কেউ রোকটোক করছে না। আমরা দেখেছি ওই বাপ বেটাকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, গোটা গায়ে, লোকে পশুকে হত্যা করে না, কুপিয়ে কুপিয়ে রাস্তায় তড়পাচ্ছে, গা থেকে জলের মতো রক্ত বেরিয়ে যাচ্ছে, মারা গেছে, কেউ বাঁচাবার জন্য নেই, ভয় পালিয়ে গেছে সবাই। কি চলছে এটা? এ তো সিরিয়াতে, আফগানিস্তানে, পাকিস্তানে এরকম হয় না। তারপরে মমতা ব্যানার্জি মানুষকে মিথ্যা কথা বলে শোক বাক্য দিচ্ছেন, নিজের গদি বাঁচাবার চেষ্টা করছেন। আদতে রাজনীতির মানুষ দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন, তার মিশন একটাই, রাজনৈতিক বদল আনা রাজ্যে। সে কারণেই আজকের সময়ের বাস্তবতা তুলে ধরতে এতটুকু সময় নষ্ট করলেন না, যে মুহূর্তে সাংবাদিকরা তার পাশে এসে দাঁড়ালেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।